হ্যালো দোস্ত, আজকের আমার এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম দিলীপ এবং আমার বয়স ২৮ বছর। আমি উত্তরপ্রদেশের বাসিন্দা। এই গল্পটি আমার এবং আমার শাশুড়ির, যা একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। দোস্ত, গল্পের শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমার কাছে এভাবেই পৌঁছায়। দোস্ত, এই ঘটনা ২২ সালের। একদিন আমি এবং আমার স্ত্রী কবিতা বাড়িতে একা ছিলাম। আমরা দুজনেই আমাদের কাজ করছিলাম, তখনই আমি দেখলাম ঘরের দরজায় আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন। আমি বাইরের দরজা লক করে রেখেছিলাম, তাই শয়নকক্ষের দরজা খোলাই ছিল। কিন্তু শাশুড়ি মায়ের কাছে আমাদের ফ্ল্যাটের একটি চাবি ছিল, সম্ভবত সেটি দিয়েই তিনি ভিতরে চলে এসেছিলেন। আমি শাশুড়ি মাকে দেখে থমকে গেলাম, কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে চলে গেলেন। তিনি বাইরে গিয়ে আবার দরজার বেল বাজালেন, তখন আমি দ্রুত বাইরের দরজা খুলতে গেলাম। আমি দরজা খুলতেই শাশুড়িমা দরজায় দাঁড়িয়েছিলেন, তার মুখে হাসি ছিল। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, কবিতা, মাম্মি এসেছেন কি? তখন কবিতা বলল, আসছি, ৫ মিনিট অপেক্ষা করো। ৫ মিনিট পরে তিনি গাউন পরে বাইরে এলেন। তিনি আসতেই মা ও বউ গলা জড়িয়ে ধরলেন। তখন দুপুর ৩টায় বাজে। কবিতা বলল, মাম্মি, চা বানিয়ে দেব? শাশুড়িমা হাসি মুখে বললেন, ঠিক আছে। তিনি রান্নাঘরে গিয়ে দেখলেন সেখানে দুধ নেই। আমি বাইরে দুধ আনতে যাচ্ছিলাম, তখন কবিতা বলল, আমি নিজেই যাচ্ছি, দোকানের আঙ্কেলের সাথে কিছু পুরানো হিসেব মেটাতে হবে। বলে কবিতা বাইরে চলে গেলেন। আমি এবং শাশুড়িমা বাড়িতে একা রইলাম। আমি তার দিকে তাকাতে পারছিলাম না। তখন তিনি বললেন, দুঃখিত, আমার এভাবে হঠাৎ আসা উচিত হয়নি। আমি বললাম, কোনো সমস্যা নেই মাম্মি, এটা তো আপনারই বাড়ি। তিনি হালকা হেসে বললেন, লজ্জা পেজো না। আমি কবিতাকে কিছু বলব না। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। তখনই কবিতা এসে চা বানিয়ে নিয়ে এলেন। কবিতা শাশুড়িমাকে জিজ্ঞাসা করলেন, মাম্মি, আজ হঠাৎ কিভাবে আসা হলো? তখন শাশুড়িমা বললেন যে তিনি আমার শ্বশুরের কিছু সম্পত্তি এবং ব্যাংকের কাজে এসেছেন। কারণ কিছুদিন আগেই আমার শ্বশুরের মৃত্যু হয়েছে, তাই তার যে সম্পত্তি ছিল তা শাশুড়ি মায়ের নামে করতে হবে। এই কাজ কাল আমাকেই শাশুড়ি মায়ের সাথে গিয়ে করতে হবে, তাই শাশুড়ি মা এসেছিলেন। সেই রাতে আমরা খেয়ে দেয়ে ঘুমাতে চলে গেলাম। আমাদের বাড়িতে ২টি ঘর ছিল, যার একটিতে শাশুড়িমা ঘুমালেন এবং অন্যটিতে আমি ও আমার স্ত্রী কবিতা ঘুমালাম। আজ আমি এবং কবিতা চুপচাপ ঘুমিয়ে গেলাম। পরের দিন সারা দেশে লকডাউন লাগল। কেউ কোথাও যেতে পারছিল না। আমাদের অ্যাপার্টমেন্টও করোনার কারণে সিল করে দেওয়া হয়েছিল, আর শাশুড়িমা এখন এখানেই আটকে পড়েছিলেন। শুরুতে ৪-৫ দিন কোনোমতে কেটে গেল, তারপর একঘেয়েমি শুরু হয়ে গেল। আমরা টিভি দেখতাম, মোবাইল দেখতাম। আমি বাড়িতে পুরো কাপড় পরেই থাকতাম, শাশুড়িমা শাড়ি পরতেন, আর কবিতা হালকা কাপড় পরতেন। এখন শাশুড়িমার সামনে আমি আমার স্ত্রীর সাথে কমফোর্টেবল ফিল করতে পারছিলাম না, আমার খুব অদ্ভুত লাগছিল। একদিন শাশুড়িমা যখন বাথরুমে ছিলেন, আমি কবিতাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। সে ছটফট করে উঠল আর বলল, পাগল হয়েছ নাকি? মা এখানেই আছে। আমি মুখ বাঁকিয়ে ফিরে এলাম আর কবিতার উপর রাগ করে গেলাম। প্রথমে আমি কিছুক্ষণ ব্যালকনিতে বসে থাকলাম, তারপর ভিতরে ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর আমি উপরে ছাদে চলে গেলাম, তবুও আমার মন বসছিল না। কবিতা বুঝতে পারছিল যে আমি রাগ করেছি, কিন্তু সে আর কি করতে পারত? পরের দিন সকাল ১০টায় আমি গোসল করে এসে দেখলাম আমার একটি লোয়ার পাওয়া যাচ্ছে না। আমি কবিতাকে অনেক ডাকলাম, কিন্তু সে আসল না। তখন আমি তোয়ালে জড়িয়েই বাইরে এলাম আর শাশুড়িমার সামনেই কবিতাকে কোলে তুলে নিয়ে বেডরুমে নিয়ে গেলাম। কবিতা চিৎকার করতে লাগল, এ কি বদমাইশি! তুমি কি করছ? পাগল হয়েছ নাকি? মা দেখছে, কিন্তু আমি তার একটি কথাও শুনলাম না। বেডরুমে নিয়ে গিয়ে আমি তাকে বললাম, তোমার কানে যায় না? আমি কতক্ষণ থেকে ডাকছি। আমার লোয়ার পাওয়া যাচ্ছে না। তখন সে সরি বলল আর আলমারি থেকে আমার লোয়ার বের করে দিল। কিছুক্ষণ পর আমরা দুজনেই বাইরে এলাম, তখন শাশুড়িমা কিছুটা বিচলিত হয়ে টিভি দেখছিলেন। আমিও তার সামনে বসে টিভি দেখতে লাগলাম। তখনই আমার নজর শাশুড়িমার উপর পড়ল, তিনি আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে হাসছিলেন। এটা দেখে আমার অদ্ভুত লাগল। জানি না কিভাবে হঠাৎ আমি শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম, কেন মাম্মিজি, আমার ব্যাপারে কি ভাবছেন? তখনই কবিতা আমার পিছনে এসে বলল, এ কি বদমাইশি দিলীপ! তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বলছ। আমি তখন কথা পাল্টে বললাম, আরে মাম্মিজি, আমার মানে ছিল, দেখুন, আমার এত শক্তি আছে যে আমি আপনার মেয়েকে তুলে নিতে পারি। তারপর আমি বললাম, সরি মাম্মিজি, আমি নিজেকে সামলাতে পারিনি। তিনি হেসে বললেন, কোনো সমস্যা নেই, আমি পুরনো যুগের শাশুড়ি নই।
কনভেন্টে ইংরেজি শিক্ষিকা ছিলাম, ফ্রান্স আর ডেনমার্কে থেকেছি। আমি জানি বাড়িতে এভাবে বোরিংভাবে থাকা যায় না এবং এখন এই লকডাউন অন্তত 2 মাস থাকবে। আজ আমি গভীরভাবে শাশুড়িমাকে দেখলাম, সাধারণের চেয়ে লম্বা কদ, গোরা রং, সুন্দর মুখ, সবসময় হাসতেন এবং স্টাইলিশ শাড়ি পরতেন। আমার শাশুড়িমা আগ্রার টপ কনভেন্ট স্কুলে ইংরেজি শিক্ষিকা ছিলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, মাম্মিজি, আপনি ফ্রান্স কবে গিয়েছিলেন? তিনি বললেন, হানিমুনে তোমার বাবাজি নিয়ে গিয়েছিলেন। কিন্তু বিয়ের আগে ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, তখনও গিয়েছিলাম। আমি বললাম, তাই আপনি এত স্টাইলিশ কি? শাশুড়িমা বললেন, আমি প্রথম দিন থেকেই বলতে চাইছিলাম যে তোমরা খোলামেলা থাকো, আমার লিহাজ করো না। 2 মাসের বেশি সময় আমরা ফ্ল্যাট থেকে বের হতে পারব না, তাই আমাদের খোলামেলা থাকতেই হবে। এক পল থেমে তিনি আমাকে দেখে বললেন, মনোরঞ্জনের নামে টিভি, মোবাইল, লুডো আর করার নামে খাওয়া দাওয়াই তো বাকি আছে। যদি তোমাদের দুজনের ইজাজত থাকে তাহলে আমিও শাড়ি ছেড়ে কিছু অন্য পরি। আমি বাড়িতে কখনো শাড়ি পরি না। কবিতা জানে কি? কবিতা বলল, হ্যাঁ মাম্মি, কেন না? আমিও বললাম, হ্যাঁ, আমার কি সমস্যা? তিনি ভিতরে গেলেন, কিছুক্ষণ পরে বাইরে এলেন, তখন আমার চোখ ছানাবড়া হয়ে গেল। কারণ শাশুড়িমা একটি মিনি স্কার্ট পরেছিলেন, যা হাঁটু পর্যন্ত ছিল। এটা দেখে আমি ভাবতে লাগলাম, শাশুড়িমা এই বয়সেও এসব পরেন? আমার গলায় কিছু আটকে গেল, আমি কিছু বলতে পারছিলাম না। তিনি এসে আমাদের দুজনের সামনে দাঁড়িয়ে বললেন, এখন রিল্যাক্স লাগছে? আমি শাড়ি পরতে পরতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন কবিতা বলল, মাম্মি বাড়িতে এই ড্রেসেই থাকে, কেউ এলে মাঝে মাঝে শাড়ি পরে। শাশুড়িমা হেসে বললেন, কি হলো, শখ হলো দামাজ্জি? আমি কিছু বললাম না। এখন আমাদের জীবন প্রতিদিন এমনই চলছিল। তখন হঠাৎ একদিন আমাদের বাড়িতে করোনা টিম এল। পুরো সোসাইটিতে কেস বাড়ছিল, তাই আমাদের চেকিং হলো এবং কবিতাকে করোনা পজিটিভ বলা হলো। আমাদের সোসাইটির বাইরেই একটি অস্থায়ী করোনা হাসপাতাল চালু করা হয়েছিল, তাই কবিতাকে সেখানে যেতে হলো। এখন বাড়িতে শুধু আমি এবং শাশুড়িমা ছিলাম। দুপুরে কবিতাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, তাই সন্ধ্যায় আমি বিচলিত হয়ে বসেছিলাম। শাশুড়িমা আমার জন্য কফি নিয়ে এসে বললেন, বিচলিত হবেন না, ডাক্তার বলেছেন লক্ষণ হালকা, শুধু 14 দিন রাখবেন, তারপর বাড়ি পাঠিয়ে দেবেন। তিনি তখনও শাড়িতে ছিলেন। আমরা রাত 8টায় ডিনার করলাম এবং তারপর আমি টিভি দেখতে শুরু করলাম। ঠিক তখনই শাশুড়িমা নাইটি পরিধান করে হল রুমে এলেন। তিনি আমার কাছ থেকে রিমোট নিয়ে একটি মুভি চালু করলেন। 10 মিনিট পরেই সেই ফিল্মে রোমাঞ্চকর দৃশ্য আসতে শুরু করল, যা দেখে আমি উঠে আমার রুমে চলে গেলাম, কারণ কবিতার কারণে আমার মুড খারাপ ছিল। আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়লাম। যখন সকালে আমি চোখ খুললাম, তখন দেখলাম শাশুড়িমা আমার বিছানায় ঘুমাচ্ছেন। এটি দেখে আমি হতবাক হয়ে গেলাম এবং ভাবতে শুরু করলাম যে শেষ পর্যন্ত শাশুড়িমা কখন এখানে এসে ঘুমালেন এবং কেন। এমন সময় শাশুড়িমাও তার চোখ খুললেন এবং বললেন, উঠে পড়ুন জামাইবাবু। আমি বললাম, মাম্মিজি, আপনি এখানে আমার বিছানায় কি করছেন? তিনি বললেন, বেটাজি, এখানে ঘুমানো আমার মজবুরি ছিল, কারণ আপনি সারারাত ঘুমের মধ্যে কবিতা কবিতা বলছিলেন, যার আওয়াজ আমার রুম পর্যন্ত পৌঁছাচ্ছিল। তাই মজবুর হয়ে আমাকে এখানে এসে ঘুমাতে হয়েছে। শেষ পর্যন্ত আপনি আমার মেয়ের স্বামী, আপনি তার কতটা খেয়াল রাখেন, তার চোখে কখনো অশ্রু পর্যন্ত আসতে দেন না। তাই আমি আপনার জন্য এতটুকু তো করতে পারি। যখন সে এখানে নেই, তখন আপনার খেয়াল রাখা আমার ফরজ হয়ে দাঁড়ায়। আমি আপনাকে এমন অবস্থায় দেখতে পারিনি, তাই আমার মেয়ের খাতিরে আমাকে এটি করতে হয়েছে। তার চেহারায় আপনত্বের ভাব স্পষ্ট ফুটে উঠছিল এবং তিনি খুবই খুশি লাগছিলেন। কিছুক্ষণ পর আমরা উঠলাম এবং গোসল সেরে আমার স্ত্রী কবিতার সাথে দেখা করতে চলে গেলাম। তার সাথে দেখা করে আসার পর আমরা একসাথে খাবার খেলাম এবং সারাদিন বাড়িতে প্রচুর মজা করলাম। রাতের খাবারের পর শাশুড়িমা আজ আবার আমার সাথেই ঘুমিয়ে পড়লেন। যতদিন পর্যন্ত আমার স্ত্রী বাড়ি ফিরে না এল, ততদিন শাশুড়িমা প্রতিদিন আমার রুমেই ঘুমাতেন এবং আমার খুব খেয়াল রাখতেন। যখন আমার স্ত্রী ফিরে এল, তখন আমি তাকে সবকিছু বললাম এবং সে খুব খুশি হল এবং তার মাকে আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানাল। তারপর যতদিন লকডাউন চল, ততদিন আমরা 3 জন মিলে প্রচুর মজা করলাম এবং তারপর শাশুড়িমা তার বাড়ি চলে গেলেন। কিন্তু আমার স্ত্রীর অনুরোধে আমরা শাশুড়িমাকে আমাদের কাছেই থাকার জন্য ডেকে নিলাম, কারণ সেখানে তিনি একা থাকতেন। আজ আমরা 3 জন আমাদের জীবনে খুব সুখে মিলেমিশে থাকি। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি গল্পটি পছন্দ হয় তবে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
ভবিষ্যতেও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।